রাজা রাজাই বাড়ে, ছেলের কপালে রাজটিকা আছে। অ্যাঙ্গেল ছিল তো, ওই অ্যাঙ্গেলের সাথে কফি বাঁধা ছিল। সেই কফির সাথে রশি বাঁধিয়া বালতি দিয়ে পানি উঠিয়া ওই ইন্দারাতে পানি উঠিয়ে ব্যবহার করতো ওরা। এই পর্যন্তই আমি জানি। সময়ের দেয়ালে লেখা কিছু গল্প, যেগুলো কখনো হারিয়ে যায় না। বাংলার মাটিতে আজও দাঁড়িয়ে আছে এক রাজকীয় ইতিহাসের নীরব সাক্ষী। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক হারিয়ে যাওয়া যুগের প্রতিচ্ছবি। রাজারানীর পদচারণা, জমিদারির গৌরব আর শত বছরের স্মৃতি বহন করে চলেছে নাটোরের রাজবাড়ি। চলুন ঘুরে দেখি বাংলার ইতিহাসের এক রাজকীয় অধ্যায়। উত্তরা গণভবনের ইতিহাস পেছনে ফেলে এবার আমরা চলেছি নাটোরের আরেক রাজকীয় স্মৃতির দিকে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে বদলে যাচ্ছে পুরনো বাংলার আবহে। এই পথ শুধু একটি গন্তব্যের নয়, এই পথ ইতিহাসের দিকে যাত্রা, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা বহন করে শত শত বছরের গল্প। আমাদের পরবর্তী গন্তব্য নাটোরের রাজবাড়ি। ইজি বাইকে করে ছুটে চলছি রাজবাড়ির উদ্দেশ্যে। আমাদের হয়তো আরো 10 মিনিট সময় লাগবে। রাজবাড়ির পথে এগোতে এগোতে চোখে পড়ে বাংলার অপরূপ সৌন্দর্য। রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ শান্ত গ্রাম আর প্রকৃতির নিঃশ্বাস। মনে হয় ইতিহাসের পথে যাওয়ার আগে প্রকৃতি নিজেই যেন স্বাগত জানাচ্ছে। এই পথের সৌন্দর্য শুধু যাত্রাকে নয়, পুরো অনুভূতিকেই অন্যরকম করে তোলে। ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি নাটোরের রাজবাড়ির আরো কাছে। দুই বাড়ি, এই যে ছোট ভাই, ওই যে বড় ভাই। দুই ভাইয়ের নামে একটার নাম যোগীন্দ্রনাথ, একটার নাম দেবেন্দ্রনাথ। তার মেয়ে যে 71-এর পরে আইছিল কলকাতা থেকে আইছিল, তাক আবার ওই মেয়ে আবার যে পালিছিল এক সাঁতাল, ওই লোকে খুঁজে বাইর করে ওই লোকে নিয়ে এলো হাজার হাজার লোক রাজবাড়ি ওই রাজার মেয়ে দেখার জন্য। অবশেষে পৌঁছে গেলাম নাটোরের রাজবাড়ির সামনে। দূর থেকে যতটা রাজকীয় মনে হয়েছিল, কাছে এসে যেন তার ইতিহাস আরো গভীরভাবে অনুভব করা যায়। মাত্র 20 টাকার টিকিট কেটে প্রবেশ করলাম শত বছরের স্মৃতি আর ঐতিহ্যের ভেতরে। এই দরজার ওই পাশেই লুকিয়ে আছে বাংলার জমিদারি ইতিহাসের এক বিশাল অধ্যায়। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বিশাল এক পুরনো পুকুর। শান্ত পানির এই আয়নায় আজও যেন বেসে ওঠে রাজকীয় অতীতের প্রতিচ্ছবি। একসময় হয়তো এই পুকুর পাড়েই হেঁটে বেড়াতেন রাজা রানীরা। এই রাজপ্রাসাদের বৈঠকখানাই ছিল তৎকালীন প্রশাসনিক কেন্দ্র। মহারাজা এখানে বছরের বিভিন্ন সময়ে তার সভা সদস্যদের সাথে মিলিত হতেন। রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কর ব্যবস্থাপনা এবং জমিদারির নানান নীতি নির্ধারণ সবকিছুই এখানেই আলোচনা হতো। আজ সেই কণ্ঠগুলো নেই, শুধু দেয়ালগুলো নীরবে স্মৃতি ধরে রেখেছে। রাজবাড়ির ইতিহাসের ভেতরেই আর একটি নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে শ্যামসুন্দর মন্দির। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি এক সময়ের বিশ্বাস, সংস্কৃতি আর রাজকীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি। জমিদারি আমলে এখানে নিয়মিত পূজা অর্চনা হতো। এই অংশটি ছিল গার্ড হাউস। বড় তরফের রাজাদের রাজত্বকালে এখানে প্রহরীদের বসবাসের জন্য এই গার্ড হাউস নির্মাণ করা হয়। রাজপ্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় এখানে প্রহরীরা দায়িত্ব পালন করতেন। এই দেয়ালগুলো আজ নীরব, কিন্তু একসময় এখানে ছিল সতর্ক চোখ, রাত দিন পাহারার ব্যস্ততা আর রাজবাড়ির নিরাপত্তার কঠোর শৃঙ্খলা।
কথিত আছে রানী ভবানীর 2 সন্তানের জন্য 2টি তরফ করা হয়। একটি হচ্ছে ছোট তরফ, অপরটি হচ্ছে বড় তরফ। বড় সন্তানের জন্য বড় তরফ, ছোট সন্তানের জন্য ছোট তরফ। এটাই বড় তরফের রাজপ্রাসাদ। এক সময় এই অংশ ছিল রাজশক্তির অন্যতম কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো জমিদারি প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম। সময়ের সাথে সাথে গৌরব কমে গেলেও এই দেয়ালগুলো আজও সাক্ষী হয়ে আছে এক রাজকীয় অতীতের। নীরব এই রাজপ্রাসাদে এখন আর রাজাদের পদচারণা নেই, তবুও প্রতিটি ইট যেন বলে যায় এক হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প। আইছিল তাক আবার ওই মেয়ে কাবার যে পালিছিল এক সাঁতাল, ওই লোকে খুঁজে বাইর করে ওই লোকে নিয়ে এলো হাজার হাজার লোক এই রাজবাড়ি ওই রাজার মেয়ে দেখার জন্য। আমরাও সব ওই দিক থেকে দৌড়ে আইলাম, এসে দেখলাম সেই সৌন্দর্য সব। সেটা কে ছিল? রাজার মেয়ে, ছোট রাজার মেয়ে। ছোট রাজার মেয়ে। আর ওইদের তো ছেলে পেলে নেই, এদের এক খালি মেয়ে। আপনি রাজার মেয়েকে দেখছেন? হ্যাঁ। তখন আপনার বয়স কত? বয়স মানে আমার ছেলে হচ্ছে সেজ ছেলে কোলে তখন তখন করলাম না 71-এর পরে আইছিল। 71 হয়েছিল না, দেশ স্বাধীন হলো, তার মধ্যে আইছিল। আপনার যে বাবা ছিলেন, আপনার হ্যাঁ। বাবা কি রাজা রাজা দেখছে? হ্যাঁ, বাপেরা দেখবি না। রানী মহল এক সময় এখানে রাজ পরিবারের নারীদের বসবাস ছিল। বিশেষ করে রানীদের দৈনন্দিন জীবন, বিশ্রাম এবং পারিবারিক সময় কাটানোর স্থান ছিল এটি। রাজপ্রাসাদের পুরুষ অংশের বাইরে এই মহল ছিল এক ভিন্ন জগৎ, শান্ত, সংরক্ষিত এবং রাজকীয় শালীনতায় ভরা। রানীদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি আর রাজপরিবারের অভ্যন্তরীণ ঐতিহ্য সবকিছুরই নীরব সাক্ষী এই ভবন। আজ সেই জীবন নেই, নেই রাজকীয় আলো আধারির ব্যস্ততা, শুধু রয়ে গেছে দেয়ালে লেগে থাকা ইতিহাসের ছাপ। রানীমহল তাই শুধু একটি স্থাপনা নয়, এটি এক হারিয়ে যাওয়া রাজকীয় নারীর জগতের স্মৃতি। আপনার বয়স কত? আমার বয়স মনে করো 71-এ 11 বছর। 71-এ 11 বছর। 11 বছর। ওই রাজার মেয়ে, ছোট রাজার মেয়ে যে আসছে হুম। কত বছরে তখন? ওই তো 71-এর পরে 71 দুই, পরে হ্যাঁ, আসছে। 2-1 বছর পর। তখন আপনার বড় ছেলে আপনার কোলে, হ্যাঁ, ছোট। অ্যাঙ্গেল ছিল তো, ওই অ্যাঙ্গেলের সাথে কফি বাঁধা ছিল। সেই কপির সাথে রশি বাঁধিয়া বালতি দিয়ে পানি উঠিয়া ওই ইন্দারাতে পানি উঠিয়ে ব্যবহার করছিল। এই পর্যন্তই আমি জানি, এরপরে আর কিছু আমি জানি না। যারা খাজনা দিত না বা রানীর যে ছেলে ছিল, যে হ্যাঁ। পালক নিছিল নাকি? হ্যাঁ, ওই আপনার আপনার আছে, ওরা দত্তক পুত্র হিসেবে 2 পুত্র ছিল। ওই 2 পুত্রের মধ্যে এই যে এইটা হলো বড় পুত্র আর ওইটা হলো ছোট পুত্র। কথা বলেন, এই জন্য 2টে তরফ, একটা বড় তরফ আর একটা ছোট তরফ। ছোট তরফ। জি। রানীর কোনো সন্তান ছিল না? না, না, ওই যে সন্তান নাকি 2টা ছিল, একটা মেয়ে আর 2টা ছেলে ছিল, ওরা মারা গেছে। ওরা কে 2টা ছিল মারা গেছে। মারা গেছে কি বেঁচে আছে আমি বলতে পারবো না বাবা, এই অল্প কিছুদিন যাই হোক। তাও মনে করেন যে এখানে আমি 40-50 বছর ধরে আছি, বুঝলেন। চাকরি ঢুকে চাকরি শেষ হয়ে গেল, রিটায়ার করলাম, এই অবস্থায় পড়ি আছে। এর পরিবর্তন কিছুই হয়। হ্যাঁ, ওইখানে নেমপ্লেট, ওই নেমপ্লেটে সব লেখা আছে, সব তত্ত্ব লেখা। অনেক সুন্দরী রাজার মেয়ে। হ্যাঁ, সুন্দর মানে কি, আর রাজার আবার নাতি আছে, মেয়ের আবার ছেলে আছে,
তার কপালে রাজ টিকে আছে। এসব এই যতই নাটোর এলাকার যত মন্দির, ওই রাজার মেয়ে এসে সব মন্দিরে মন্দিরে ইয়ে দিল, অনুষ্ঠানের সব টাকা পয়সা অনুষ্ঠান হলো। এরকম ছিল না বেটা, কি অকাশ্য জঙ্গল মঙ্গল। এখন তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব পয়সা ইনকাম হচ্ছে। এই রাজার ছেলে যে ওই যে ফাঁসি দিত কৃষকদের, এটা কি সত্য? সেটা ওই যে ফাঁসি মঞ্চ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি আর উপরে ছিল কোট, ওগুলো বাপেরা গল্প করেছে। আর ওই যে ইন্দ্রারা, ওই ইন্দ্রারার দিত ফাঁসি। কি কারণে ফাঁসি দিত? যারা মনে করো রায় হয়েছে, বিচার হয়েছে, বিচার হয় দোষী সাব্যস্ত হয়েছে, ওই তাকে। খাজনা দিত না? খাজনা দিত না। রাজবাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ছোট তরফের রাজপ্রাসাদ। বড় তরফের তুলনায় এটি ছিল কিছুটা আলাদা প্রশাসনিক ও পারিবারিক পরিসর। এখানে রাজপরিবারের একটি অংশের দৈনন্দিন জীবন, ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হতো বলে জানা যায়। সময় বদলে গেছে, রাজকীয় সেই ব্যস্ততা এখন আর নেই। তবুও এই ভবনের প্রতিটি দেয়াল আজও বহন করে চলেছে একটি বিভক্ত রাজপরিবারের ইতিহাস আর হারিয়ে যাওয়া এক যুগের স্মৃতি। আবার মনে করো কিছু কিছু লোক অন্যায় অত্যাচার করতো, এমনি কি সব ফালাঠি বিষয় সম্পত্তি ফালাঠি চলে গেছে। দয়ারামের নাম শুনছেন? কার? দয়ারাম না, ওই যে ওই গণভবন? গণভবনের, হ্যাঁ, এই রাজা ছোট হচ্ছে গণভবনের রাজা। ওই রাজাই মালি ছিল, এই রাজার মালি ছিল। মালি। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে পুটিয়ার রাজা। ফুটিয়া? পুটিয়া নাটোরের ভিতরে? না, ওইটা হ্যাঁ নাটোরের ভিতরে এই পুটিয়া। ফুটিয়া? ফুটিয়া এখান থেকে কত দূরে? তাও তো অনেকখানি। এই শান্ত জায়গাটির পেছনেই লুকিয়ে আছে একটা অন্ধকার ইতিহাস। ছোট তরফের প্রাসাদের পাশেই ছিল এক সময়ের ফাঁসির মঞ্চ, যেখানে বিচার শেষ হতো আর অনেক মানুষের জীবনের গল্প এক মুহূর্তেই থেমে যেত। আজ এখানে শুধু নীরবতা, কিন্তু এই নীরবতার ভেতরেও শোনা যায় যেন অতীতের ভারী নিঃশ্বাস। ইতিহাস শুধু গৌরবের নয়, ইতিহাস কখনো কখনো কঠিন, কখনো বেদনাদায়কও। এই জায়গা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা যেমন ইতিহাস তৈরি করে, তেমনি সেই ইতিহাসে থাকে বেদনার অমোচনীয় ছাপ। এই স্টেশন সাইডে ঝলমলে ঝলমলে সাইডে, তারপরে অনেকখানি হবে। ওই রাজা আরো বড় রাজা? ওইটা আরো বড় ছিল। ওই রাজা আর এই রাজার কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল কি ছিল না তা জানি না, কিন্তু এই রাজারে সব দ্বন্দ্ব ছিল। ওই যে সব অত্যাচারে ওই যে সব তো পরিত্যক্ত করে চলে গেল। এটা তো রানী ভবানীর ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই রাজারই মা রানী ভবানী, আর তারা দেবী হচ্ছে রাজার বউ। ওই যে টিভি দেখাচ্ছে না বামা খেপা, রানী ভবানী ছিল কার বউ? রানী ভবানী অত করতে পারবো না বেটা। রানী ভবানী এই বাড়ির বউ ছিল? হ্যাঁ হ্যাঁ, এই রাজার বউ? এই বাড়ি ও বাড়ি। রানী ভবানী পরে রাজা ছিলেন? রানী ভবানী তো, রানী ভবানী তো ছিল না, মানুষ ছিল, সে দেবতা। দেবতা ছিল? হয়, তাকেও সাক্ষাৎ পায়নি, কেউ দেখেনি? কেউ দেখা পায়নি। রানী ভবানীর কয় সন্তান ওই ছিল? যে ভবানীপুর নাম নেই? হ্যাঁ। ভবানীপুর, এই রানী ভবানী হচ্ছে ওই রানী ভবানী। রানী ভবানীর কয় সন্তান ছিল? রানী ভবানীর এখন যে ছোট ছেলে আর বড় ছেলে এগুলো তো পাল্টে আনছে। শুনি তো, এখন বাস্তব কি কি তা জানি। এমনি কোনো তার ইয়ারে কিন্তু ভাগ ভাগি এখনো আছে, এই রাজার ভাগ ভাগি এখনো আছে? হ্যাঁ, কোন এই দিঘির ওই পার ভাসতে এইরকম এখনো জীবিত আছে? হ্যাঁ, জীবিত মানে যেগুলো বয়স্ক সেগুলো তো মারাই গেছে, তার ছেলে পেলে এইগুলো আছে রাজার বংশধর। রাজার বংশ? হ্যাঁ, এখনো আছে।
হুম। এই সম্পত্তি এখন তো এটা সরকারের নিয়ে নিছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই পাশের যেগুলো তারা নিজেদের ওগুলো ছিল। এখন ওই- ওখানে যারা থাকে তাদের নিজেদের সম্পত্তি। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি ঘর সব। এই পুরনো সিঁড়ি শুধু একটি পথ নয়, এটি ইতিহাসের এক নীরব যাত্রা। এই সিঁড়ি বেয়ে এক সময় উঠে যেতেন রানী ভবানী তার রাজকীয় জীবনের বিভিন্ন অংশে। আজ আমরা সেই একই পথে হাঁটছি, শুধু সময়টা বদলে গেছে, কিন্তু ইতিহাসের ছাপ রয়ে গেছে ঠিক আগের মতোই। মনে কর নাটোর জেলার মধ্যে এই সব একটু রাজারই এই রানী ভবানী হয়। ওই লালবাজার যাবে, কাশীপতি যাবে, ওই নিচে বাজার যাবে, এইদিকে হরিশপুর যাবে, সব এই রাজার। এই যে সব বস্তি হয়েছে না, এই বস্তিটা এইগুলো সব পত্তন হয় বইছে, আর তাদের তুলতে পারেনি, এই অবস্থাতে আছে। 11 বছর, তাহলে 71 কত বছর হচ্ছে? 71-এ 11 বছর। হুম, 71-এ 11 বছর হইলে তাহলে এই- এখানে আছে 70 হয়েছে বলে। 70 পারাইছে। হুম, হয় 70। কি নাম আপনার? আমার নাম সুকুমারী, আর বাপের নাম নরেনচন্দ্র দাস। বড় ভাই ছিল আপনার বাপের বাড়ি এখানেই ছিল? বড়াইগ্রাম। বড়াইগ্রাম ছিল। হুম। আপনার বাবা এই রাজাদের দেখছেন? হুম। আমরাও কিছু কিছু দেখছি, হরিণের ঘর, বড় বড় সব বিদেশি গরু, সব এত বড় বালা তার সাথে বানত, ঘোড়া, এইসব। এই রাজার যখন পতন হয়েছে হুম। তখন কি এগুলা লুটপাট করে নিয়ে গেছে অনেক কিছু? নিশ্চয় তো, মানুষের নেবে না, তখন ফালা দিয়ে চলে গেল। তখন তার ওই হিন্দু মুসলমান মার্কা মারা নেই, যে যে দিক দিয়ে পারেছে সে সেই দিক দিয়ে নিয়েছে। প্রচুর কিছু ছিল এই রাজবাড়িতে। একটা টাকা দিয়ে পাইছিল বইনে, এই যে সব ওই যে সুরসুরি খেলে না, হুম। ওই জায়গায় একটা ডিম ফুল গাছ ছিল। ওই ডিম ফুলের গাছের কাছে একটা নাইকের গাছ, বিশাল মরা। তো এই গাছটা সব প্রথমে যখন জঙ্গল ছিল, ওই গাছটা তুলতে না গিয়ে মিস্ত্রিরা ওই বইনাটা পাইছিল টাকার। এখনো পাকা করা আছে, মাটি দিয়ে সমান করে থুইছে, চারকোনাছে করে পাকা করা। এই আমরা- রানী ভবানী থাকতো কোন জায়গায়, কোন কোন ভবনে? আর তার কোনো নির্দিষ্ট নেই, সে কোনখানে থাকতো, কোনখানে কি করতো, তার গুপ্ত রাস্তা। ওই যে ফাঁসি দেয় ইন্দারা, ওইটা কিন্তু এই দেখেন ওই রানী মহলের পাশেই ডান সাইডে ইয়া আছে, গুপ্ত ঘর আছে, সে তো স্থায়ী থাকেনি। এই এই রাজবাড়ি রক্ষক দিছে, ওইদিকে জয়কালী বাড়ি, ওইদিকে মহাপ্রভুর আখড়া, এইদিকে বৃন্দাবন বাড়ি, এইগুলো খালি ইয়া করে বেড়াইছে। তাই ওই গুপ্ত রাস্তা সব বন্ধ করে দিছে। নাটোর রাজবাড়ি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি একটি ইতিহাস, যেখানে আছে গৌরব, ক্ষমতা, সংস্কৃতি আর হারিয়ে যাওয়া এক রাজকীয় জীবনের গল্প। সময়ের স্রোত সবকিছু বদলে দেয়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় নীরব সাক্ষী হয়ে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।